সৌদি আরব আকামার মেয়াদ বাড়ালো আরও ২৪ দিন। রোববার থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা সৌদি মিশনে গিয়ে তাদের ভিসার মেয়াদটা বাড়াইতে পারবে। সৌদি এয়ারলাইন যতগুলো বাংলাদেশে আসতে চায় আমরা সবাইকে অ্যালাউ করব। আপাত সমাধান হলেও মিলছে না স্বস্তি। স্বল্প সময়ে সবাইকে নেয়ার মতো নেই পর্যাপ্ত ফ্লাইট। তারা যতটা চায় আমরা ততটা ফ্লাইটই দিব। অন্য ফ্লাইটকে অ্যাডজাস্ট করে হলেও তাদের আমরা দিতে রাজি আছি, কিন্তু এই ব্যাপারে তাদের কাছ থেকে তেমন রেসপন্স পাইনি। আমাদের অভিবাসীরা কিন্তু বহুভাবেই আসলে ভোগান্তির শিকার হয়েছে, সেটা দেশেও হয়েছে বিদেশেও হয়েছে। এই পর্যায়ে এসে যাতে তারা আর কোনো ভোগান্তির শিকার না হয়। আজও টিকিটের জন্য ভিড়। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৪০০ লোক ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মানব পাচার চক্রের হোতা হিমু। র্যাব ও এনএসআইয়ের হাতে ব্রুনাইয়ের আরও ৩,০০০ ভুয়া এজেন্সির তালিকা। অবৈধ সম্পদ আড়াল করতে মৃত বাবাকেও ছাড়েননি স্বাস্থ্যের গাড়ি চালক মালেক। আতাত ছিল নায়ক নায়িকা সহ প্রভাবশালীদের সঙ্গে। রাজধানীর গুলশানের রেস্তোরাঁর আড়ালে জমজমাট বারের ব্যবসা। বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সীসা জব্দ। ম্যানেজার সহ আটক ২। এবং ভাঙনের কবলে কুড়িগ্রামের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনিশ্চিত সহস্রাধিক শিক্ষার্থীর জীবন। যমুনার ভাঙনে দিশেহারা বগুড়ার সারিয়াকান্দির মানুষ। আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত সৌদি প্রবাসী বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। একই সঙ্গে দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গতকাল সন্ধ্যায় সময় সংবাদকে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। রোববার থেকেই ঢাকার সৌদি দূতাবাসে স্বাস্থ্যবিধি মেনে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। প্রবাসীদের টানা আন্দোলনের মুখে সুখবর আসলো বুধবার সন্ধ্যায়। সৌদি সরকার আরবি সফর মাস পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাড়বে দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদও। রোববার থেকেই ঢাকাস্থ সৌদি মিশন ভিসা আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করবে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা সৌদি মিশনে গিয়ে, এই রবিবারে তারা মিশন খুলবে, তখন মিশনে গিয়ে তাদের ভিসার মেয়াদটা বাড়াইতে পারবে। কারো এই ওয়ার্ক পারমিট বা আকামাটা এক্সপায়ার করে ফেলে কি হবে? ওনারা বললেন যে এই মাসটা সফরের মাস, এই আরবি মাস সফরের মাস, এই সফরের মাসে আমরা এই একামাটা সবার ভ্যালিড বলে গণ্য করব। পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের বিমান চলাচলে জটিলতা নিরসনেরও কথা জানান। বলেন, এখন থেকে সৌদি আরবে যতটা সম্ভব ফ্লাইট পরিচালনা করতে পারবে বিমান বাংলাদেশ। সৌদি এয়ারলাইন যতগুলো বাংলাদেশে আসতে চায় আমরা সবাইকে অ্যালাউ করব। আপনারা জানেন যে দুদিন আগে তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা বলেছি যে না, তারা আসবে, আমাদের বাঙালি প্রবাসীদের নিয়ে যাবে, আর ওরা গেলে পরে ওদের চাকরি টাকরি এগুলো করতে পারবেন, সুতরাং উই শুড অ্যালাউ দেম। তো আমরা দুপুরে সৌদি এয়ারলাইন সবগুলোকে ওপেন করে দিয়েছি। এর আগে দিনভর আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় চতুর্থ দিনের মতো রাজপথে আন্দোলনে নামে কাজে ফিরতে যেতে চাওয়া প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে টিকিট কালোবাজারি ও নানা অনিয়মের অভিযোগ করেন। সৌদি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ ওখান থেকে বলতেছে 30 তারিখের আগে তারা কোনো টিকিট দিতে পারবে না। সব নাকি 30 তারিখের মধ্যে সব বুকিং হয়ে গেছে, অথচ বাইরে ট্রাভেল চালারা টিকিট দিচ্ছে। তারা টিকিট বিক্রি করছে 1.5 লক্ষ টাকার বিনিময়ে। আমরা যে আসছি এখানে 8 মাস হয়ে গেছে, আরো 2 মাস যদি থাকি আমরা বাংলাদেশে, তাহলে আমাদের বউ বাচ্চা পথে বসতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ভিসা আবেদনের অনুরোধ করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আপাত দৃষ্টিতে সৌদি আরব যাওয়ার সমস্যার একটি বিহিত হলেও মিলছে না স্বস্তি। কারণ ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ 17ই অক্টোবরের মধ্যে সৌদি ফিরতে পর্যাপ্ত ফ্লাইট নেই বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইন্সের। এতে আবারও আকামার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতে পারে বাংলাদেশ সরকারকে। এছাড়া সৌদিতে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইট পরিচালনার শিডিউল এখনও পাওয়া যায়নি। আজহার লিমনের আরও একটি রিপোর্ট।
26 ও 27 এবং 29 ও 30 সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দা ও রিয়াদে যে 2টি করে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তা কোনো নিয়মিত ফ্লাইট নয়। চার্টার্ড ক্যাটাগরিতে এই 4টি ফ্লাইটে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রায় 1000 জন যাত্রী যেতে পারবেন। প্রবাসীদের দাবি, এভাবে দেশে আটকা পড়া প্রায় 35,000 প্রবাসীকে সৌদি আরব পাঠাতে ফ্লাইট দরকার পড়বে কমপক্ষে 130টি। কিন্তু ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ 17 অক্টোবরের মধ্যে এতগুলো ফ্লাইট পরিচালনার সক্ষমতা সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আছে কি? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন, সৌদি আরব বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি দিলে প্রতিদিন সর্বোচ্চ 3টি করে ফ্লাইট পরিচালনার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এদিকে সৌদি কর্তৃপক্ষ নিয়মিত ফ্লাইটের বাইরে মাত্র একটি বিশেষ ফ্লাইটের অনুমতি চেয়েছে, যদিও বাংলাদেশ সৌদি এয়ারলাইন্সকে যতটা সম্ভব ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। জটিলতা মানে আমরা তথ্যটা সঠিকভাবে পাচ্ছি না। সৌদি আরবের সিভিল এভিয়েশন অথবা তাদের সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে যে আসলে তাদের জটিলতাটা কোথায়, তাদের প্রবলেমটা কোথায় বাংলাদেশ বিমানকে শিডিউল ফ্লাইট অনুমোদন দিতে। তারা যতটা চায় আমরা ততটা ফ্লাইটই দিব, অন্য ফ্লাইটকে অ্যাডজাস্ট করে হলেও তাদের আমরা দিতে রাজি আছি, কিন্তু এই ব্যাপারে তাদের কাছ থেকে তেমন রেসপন্স পাইনি। তারা মাত্র একটা অতিরিক্ত ফ্লাইট চেয়েছে। ফলে আকামার নতুন ম্যাচ শেষ হওয়ার পরও হাজার হাজার প্রবাসীর কাজে ফিরতে না পারার শঙ্কা রয়ে গেছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। অভিবাসী নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, আপাতত জটিলতা নিরসন হয়েছে মনে হলেও চ্যালেঞ্জ অনেক। তাদের কোভিড টেস্টার করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, কোনো বাড়তি টাকা প্রয়োজন না হয়। আমাদের অভিবাসীরা কিন্তু বহুভাবেই আসলে ভোগান্তির শিকার হয়েছে, সেটা দেশেও হয়েছে, বিদেশেও হয়েছে। এই পর্যায়ে এসে যাতে তারা আর কোনো ভোগান্তির শিকার না হয়। এমন অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রবাসীদের কাজে ফিরতে যাওয়া নিশ্চিতে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। যদি আমাদের রেগুলার ফ্লাইট না দেয়, আমার লোক যাইতে হবে, তো না গেলে তার চাকরি সেই প্রেক্ষিতে রেগুলার স্পেশাল ফ্লাইটের আয়োজন করব। এদিকে কাজে ফেরত যেতে নিয়োগকর্তা বা কোম্পানির অনুমতি প্রদর্শনের কথাও বলছে সৌদি কর্তৃপক্ষ। সব মিলিয়ে হাজার হাজার প্রবাসীর কাজে ফিরতে যাওয়ার নিশ্চিতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, তা বলাই যায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজও হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের অফিসে টিকিটের জন্য প্রবাসীদের ভিড় দেখা গেছে। সৌদি আরবের ফিরতি টিকিট পাওয়ার আশায় ভোর 4টা থেকে সোনারগাঁওয়ের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। সকালে কয়েক দফা বৃষ্টি হলেও তা উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা। আগামী 17 অক্টোবর পর্যন্ত আকামার মেয়াদ বাড়ানো হলেও তা নিয়ে স্বস্তিতে নেই কেউই। হোটেলের ভেতর টোকেন নিয়ে অবস্থান নেওয়া 150 থেকে 200 যাত্রীর একজনও টিকিট না পেলেও গতকাল সৌদিগামী এয়ারলাইন্সের যাত্রীরা কোথা থেকে টিকিট পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা। রাজধানীর বুকেই ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার বানর। ইট কাঠের নগরে বানরের এমন অভয় আশ্রমের ইট কাঠের নগরে বানরের এমন অভয় আশ্রমের খবর থাকছে সংবাদের শেষাংশে। ব্রুনাইয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা মেহেদী হাসান বিজনের অন্যতম সহযোগী হিমু সহ 3 পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব ও এনএসআই। দেশটিতে বাংলাদেশে মালিকানাধীন 3000 ভুয়া এজেন্সির তালিকা পেয়েছে র্যাব। কখনো সংসদ সদস্য পরিচয়, কখনো বা অক্সফোর্ড থেকে ডিগ্রি নেওয়া প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যিনি নিজের এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষকে ব্রুনাইয়ে চাকরি দিয়ে থাকেন। এমন অভিনব প্রতারণার মাধ্যমে 400 মানুষের কাছ থেকে 3 কোটি টাকা হাতিয়ে নেন শেখ আমানুর রহমান হিমু। র্যাবের দাবি, হিমু বাংলাদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা মেহেদী হাসান বিজনের অন্যতম সহযোগী। মাসে 40,000 টাকার বেতন, থাকা খাওয়া সাথে বোনাস, এমন লোভনীয় চাকরির প্রলোভনে 3 থেকে 4 লাখ টাকার বিনিময়ে ব্রুনাইয়ে মানব পাচার করত হিমু আর তার সহযোগীরা। 3,50,000 টাকা সে বুঝে নিছে। বুঝে নেওয়ার পর ওই দেশে ওই হিমু সাহেব বিক্রি করে দিছে আমার ছোট ভাইরে। খুব কষ্টজনক করে টাকা জোগাড় করে এদের হেরাতে আমরা আটকে টাকাটা নিছে। সর্বস্ব হারিয়ে দেশে ফিরে আসা মানুষ টাকা ফেরত চাইলে দেয়া হতো জাল চেক আর মামলার হুমকি। জমি বিক্রি করছিলাম আর জমি বন্দুক রাখছিলাম আর কিছু আনছিল সুদের উপরে। এইটার লাগে মনে করেন আমরা রাস্তায় নেমে গেছি একবারে। রুমের মধ্যে আটকে রাখছে, ওরা জেল খাটছে, ওখানে পুলিশ ধরছিল, পরে নিজের টাকা খরচ করে আমাদেরকে দেশে নিয়ে আসে। এদিকে র্যাব জানায়, মানব পাচারকারী চক্রের মূল হোতা বিজনের অন্যতম সহযোগী হিমু একজন ভয়ঙ্কর প্রতারক। বিজনের নির্দেশেই হিমু সহজ সরল মানুষদের টার্গেট করে ব্রুনাইয়ে পাচার করত। তার এসএসসির কোনো সার্টিফিকেট না, ইন্টারমিডিয়েটের কোনো সার্টিফিকেট না, সে হচ্ছে 8 পাস। সে অ্যাবসলিউটলি একটা ভণ্ড এবং প্রতারক। 3000 কোম্পানির মধ্যে
ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে নাম সর্বস্ব। এই সমস্ত কোম্পানির কোনো ধরনের অফিস বা কোনো ধরনের কনস্ট্রাকশন বা কোনো ধরনের কোনো এস্টাবলিশমেন্টের অস্তিত্ব ওখানে নেই। ব্রুনাইয়ের নাম সর্বস্ব ৩,০০০ ভুয়া এজেন্সির বিরুদ্ধে শিগগিরই প্রশাসন ব্যবস্থা নেবে বলেও জানায় র্যাব। মানব পাচার বা আমরা যেটা মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের বাবার নামে প্রতিষ্ঠিত মাজারে যেতেন নায়ক নায়িকা সহ প্রভাবশালী ব্যক্তিরা। বাবার মৃত্যুর পর শুরু হলেও দুগ্ধ খামারের প্রতিষ্ঠাতা হিসেবে লিখেছেন মৃত বাবার নাম। পৈতৃক সম্পত্তি দাবি করলেও সব সম্পদ মালেকেরই কেনা। সরেজমিনে ঘুরে এবং তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানতে পেরেছে সময় সংবাদ। তুরাগের দক্ষিণ রাজবাড়িতে একই চৌহদ্দিতে অবস্থিত স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের ছেলের নামে করা দুগ্ধ খামার এবং তার বাবার নামে প্রতিষ্ঠিত মাজার। দুটি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে দেয়া তথ্য এবং এলাকাবাসীর দেয়া তথ্যের মধ্যে রয়েছে গরমিল। এলাকাবাসী বলছে মালেক প্রথমে তার বাবা হাজী আব্দুল বারীর নামে মাজার প্রতিষ্ঠা করেন, পরে ছেলের নামে ইমন ডেইরি ফার্ম চালু করেন। তবে সাইনবোর্ডে মালেক নিজের নাম লিখেছেন আলহাজ এমএন বাদল। 1999 সালে বাবা হাজী আব্দুল বারী ফার্মটি প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেছেন। মাজারের সাইনবোর্ডে বাবার মৃত্যুসাল দেখানো হয়েছে 2005। প্রশ্ন উঠেছে অবৈধ সম্পদের পাহাড় আড়াল করতে মালেক এমন কৌশলের আশ্রয় নিয়েছেন কিনা। ওনার বাবা চিরাং বান্ডার শরীফ আছে না, ফটিকছড়ি, ওখানে খাদেমা ছিল। ওনার বাবা তো খামার হওয়ার অনেক আগে মারা গেছে ডাকাত দিয়ে আইনে এই জায়গাতে মাটি দিছে। মাটি দেওয়ার পরে অনেক প্রায় 2-3 বছর 3-4 বছর বড় মনে খামার করছে। অনেক বছর আগে ওই মাহফিল হয়েছিল মাছ ভান্ডারির, তখন নায়ক জাবেদ, তারপর নায়িকা নতুন, আরও বিভিন্ন সরকারি কর্মকর্তারা আসছিল আর কি এই জায়গায়। গত রোববার মালেক গ্রেপ্তার হওয়ার পর তার মেয়ে দাবি করেছিলেন বামুনারটেকে 8তলা ভবন গড়ে উঠেছে তার দাদার 10 কাঠা জমির ওপর। তবে জমির আগের মালিক পক্ষ জানাচ্ছে মালেক কাঠা প্রতি 10 লাখ টাকা দিয়ে 2011 সালে জমিটি কেনেন। জমিটা বিক্রি করছে 2011 থেকে। আমার আব্বা 7 সালে মারা গেছে। যাওয়ার পরে আমরা ওই ওয়ারিশের যে আমরা ভাই বোন যারা আছি সবাই মিলে বিক্রি করছি আর কি। 10 কাঠা জমি যে নিছে উনি আমাদের কাছ থেকে নিচ্ছে। আর আগে যে জমিগুলো কিনছে ওগুলোর কথা আমরা বলতে পারবো না। এসব অসঙ্গতির বিষয়ে কথা বলতে পরিবারের কাউকে পাওয়া যায়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চাকরির বাজার বিবেচনা করে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে এক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। Our focus on digital connectivity has facilitated economic development and catalyzed social changes, including women's empowerment. It is helping SDGs implementation and fight against COVID-19. As we set to transform Bangladesh into an advanced economy by 2041, we wish to place our younger generation at the center of this transformative journey, keeping this in to make the following pledges: establish digital academy and centers of excellence in every secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution. We look forward to a strong global partnership to achieve our common goals. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 37 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1666 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,52,287 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,150 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,62,637 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,666 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,52,287 জন। 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,044 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,163 জন। মোট সুস্থ হয়েছেন 2,62,953 জন। রাজধানীর গুলশানে রেস্টুরেন্টের আড়ালে চলছে জমজমাট বারের ব্যবসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত রাতে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 20 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সীসা জব্দ করে।
রাজধানীর গুলশানের সুপরিচিত রেস্টুরেন্ট হর্স অ্যান্ড হর্স শুধু রেস্টুরেন্ট হিসেবে পরিচিত হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উঠে এসেছে অন্য গল্প। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে বিদেশি মদ, বিয়ার ও সীসা বিক্রির প্রমাণ মিলেছে বুধবার রাতে চলা অভিযানে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এই অভিযানে 810 ক্যান বিয়ার, 203 বোতল বিদেশি মদ এবং 2 কেজি সীসা জব্দ করেছে তারা। রেস্টুরেন্টের অনুমতি থাকলেও বারের জন্য কোনো অনুমতি নেয়নি প্রতিষ্ঠানটি। জব্দ করা এসব মদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়া হয়নি কোনো ছাড়পত্র। হর্স অ্যান্ড হর্স নামীয় রেস্টুরেন্টে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, বিদেশি মদ, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এগুলো সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছে। অভিযুক্ত দুজনকে আটক করা হলেও রেস্টুরেন্ট বন্ধ করা হবে না বলেও জানিয়েছে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, একজন এখানকার ম্যানেজার, এই রেস্টুরেন্টের ম্যানেজার, আর একজন অ্যাকাউন্টস অফিসার যারা সরাসরি ইনভলভ এর সঙ্গে, এবং তারা নিজেরাই আমাদের গোডাউন দুটো তারা নিজেরাই দেখিয়ে দিয়েছে। মালিক সহ আমরা যে দুজনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে থানা। এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 3 দফা বন্যার তাণ্ডব থামতে না থামতে নদী ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে সহস্রাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। তৃতীয় দফা বন্যার পানি কমার সাথে সাথে ধরলার ভাঙনের কবলে পড়েছে ফুলবাড়ী উপজেলার মেখলিরচর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এর অর্ধেক অংশ ভেঙে এখন নদীতে। পাশাপাশি তিস্তার ভাঙনের কবলে পড়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ভবন নিলামে বিক্রির চেষ্টা করা হলেও ক্রেতা পাওয়া যায়নি। আর ধরলার ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার চরকৃষ্ণপুর, সারডোপ ও নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরকৃষ্ণপুরের বিদ্যালয় ভবন 33,040 টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। আর নন্দদুলালের ভিটা বিদ্যালয়ের চর প্যাটার্ন টিন শেড ঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের এই পাশেও নদী, ওই পাশেও নদী, মাঝখানে আমাদের একটা স্কুল, এই স্কুলটা ভাঙলে আর আমাদের লেখাপড়া হবে না। স্কুল ভাঙে যায় তো আমাদের সাফ লেখাপড়া করার মতন বুদ্ধি থাকবে না। 8-10 দিন আগে ভাঙনি ধরছিল, অনেকে দেখি গেছে, কোনো কাজই হলো না। ভাঙন ঠেকানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন জনপ্রতিনিধি। উপর কর্মকর্তাকে বলছি বা পানি উন্নয়নকে বলছি স্কুলটা রক্ষা করার দরকার। সরকারিভাবে ডাকের ব্যবস্থা করা হয়েছিল, ডাকের ব্যবস্থার দিন আমরা কোনো ডাক উপজনকে পাইনি। এদিকে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য টিন শেড ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা। আমরা বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকায় সকল শিশুর পড়ালেখা কন্টিনিউশনের স্বার্থে অস্থায়ীভাবে গৃহ নির্মাণ করে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রম যাতে সচল থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। জেলায় 1240টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি মৌসুমে 10টি নদীগর্ভে বিলীন এবং 5টি ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বোমা মেরে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকির পর আতঙ্ক বিরাজ করছে প্যারিসে। নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বাঙালি কমিউনিটিতেও কাজ করছে উদ্বেগ। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। প্যারিসের আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে অজ্ঞাতনামা একটি টেলিফোন থেকে পুলিশের কাছে এই খবর আসে। পুলিশের একটি সূত্র জানিয়েছে এ সময় টেলিফোনকারী আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। টেলিফোনে হুমকি প্রদানের পরপরই পুরো আইফেল টাওয়ার ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘণ্টা দুয়েকের জন্য আইফেল টাওয়ার সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। কে বা কারা টেলিফোন করেছেন এটি তদন্ত করা হচ্ছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। টেলিফোনে বোমা মেরে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা ভয় আর শঙ্কা কাজ করছে। করোনার মধ্যে এরকম একটা আবার হুমকি, এরকম বাঙালি কমিউনিটিতে একটা আতঙ্কের ব্যাপার। তো আশা করি এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। আইফেল টাওয়ারটা যখন খুলে দেওয়া হলো, পর্যটনরা আসা শুরু হলো, ঠিক এই সময় টেলিফোন। তো এতে করে বোঝা যাচ্ছে যে এমনিতেই পর্যটন শূন্য ফ্রান্স, এই মুহূর্তে এই ঘটনার কারণে পর্যটন আরও কমে যাবে আমার কাছে মনে হচ্ছে। গেল কয়েক বছরে ফ্রান্সে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, আর তাই আইফেল টাওয়ারের এই উড়ো টেলিফোন সাধারণ মানুষকে ফেলে দিয়েছে কিছুটা ভয় আর শঙ্কার মধ্যে।
যদিও পুলিশ বলছে খুব দ্রুত তারা তদন্তের মাধ্যমে কে বা কারা টেলিফোন করেছেন সেটি তারা বের করতে সক্ষম হবে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। যথাযথ পরিবেশ পেলে যে প্রাণীকুল স্বস্তিতে বাঁচতে পারে তার অন্যতম নিদর্শন হতে পারে ঢাকা ক্যান্টনমেন্ট। প্রচুর গাছগাছালি আর মানুষের সহযোগিতার বদৌলতে এখানে বাস হাজার হাজার বানরের। বছরের পর বছর তারা এখানে বংশবিস্তার করছে, ঘুরছে ফিরছে ইচ্ছে মতো দ্বিধাহীন। খলিলুর রহমানের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। একজন বসে আছেন মায়ের কোলে, অন্যজন হয়তো তা দেখেই ঈর্ষাকাতর। অবশ্য তিনি মা না বাবা সেটি জানা যায়নি। না, কোনো চিড়িয়াখানা নয় কোনো বন বাজারও। এটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর চারপাশের এলাকা। শত শত বানর ঘুরছে ফিরছে ইচ্ছে মতো, চলনে বলনে নেই জড়তা কিংবা ভয়। বঙ্গবন্ধু ঘাঁটির চারপাশের গাছগাছালি এদের আবাস। জানা গেছে এদের খাবার দিতে প্রায় সেনাবাহিনীর অনেক কর্তাই ছুটে আসেন। পুরো পরিবার নিয়ে তারা যে ভালো আছে তা এই ছবি দেখেই বোঝা যায়। হঠাৎ বেশি মানুষের আনাগোনায় তাদের একটু বিরক্তি মনে হলো। তবে সেটাও ক্ষণিকের। আবারও নিজেরা খুনসুটিতে মাতলো যে যার মতো। প্রাণীবিদরা বলছেন এই পৃথিবী শুধু মানুষের নয়। অত্যন্ত পেইনফুল ওদের জন্য যে আমরা ওদেরকে মনে করছি যে ওরা বিরক্তিকর প্রাণী, ওরা ক্ষতিকর প্রাণী। আসলে কিন্তু ক্ষতিকর প্রাণী না, ক্ষতিকর ওরাও আবার একইভাবে মনে করতে পারে যে আমরা ওদের জন্য ক্ষতিকর। সুতরাং আমাদের অনেক কিছু করণীয় আছে ওদের জন্য। মানুষ বেঁচে থাকতে গেলে পরিবেশ প্রয়োজন, এবং পরিবেশ বেঁচে থাকতে গেলে প্রাণীর প্রয়োজন। সুতরাং প্রাণী, পরিবেশ এবং মানুষ সহ অবস্থান প্রয়োজন। প্রাণীকুল বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে ধরিত্রী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি সংকটে এখনও নেই স্বস্তির সুযোগ। পর্যাপ্ত ফিরতি ফ্লাইট নেই, শিডিউল পায়নি বিমান, আছে কোভিড পরীক্ষার চ্যালেঞ্জও। অবৈধ সম্পদ আড়াল করতে মৃত বাবাকেও ছাড়েননি স্বাস্থ্যের ড্রাইভার মালেক। ভুয়া তথ্য দিয়ে গড়েছেন মাজার, আতাত ছিল প্রভাবশালীদের সঙ্গে। ভাঙনের কবলে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনিশ্চিত, হাজার হাজার শিক্ষার্থীর জীবন, কর্তৃপক্ষ উদাসীন। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।